হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে তোমরা? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব মন দিয়ে শুরু করে দিয়েছো। এবার তোমাদের এর আগে যে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড যে চ্যাপ্টারটা করিয়েছিলাম, সেটা ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার। এটা হচ্ছে তোমাদের 3 কোশ্চেন্স এবং এটি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার। তো আমরা এর আগে চ্যাপ্টারটা যেভাবে পড়েছি, প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝেছি, সেরকম ভাবে এটাও আমরা করব। হেই, এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। এবার আমরা সোজা গল্পের মধ্যে ঢুকে যাবো এবং গল্পের যে প্রত্যেকটা লাইন বাই লাইন মিনিং অ্যানালিসিস যা আছে আমরা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখবো। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এলিট অ্যাপটি ডাউনলোড করেনি, তারা অতি শীঘ্রই এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও, কারণ এই লাইন বাই লাইন মিনিং অ্যানালিসিস, গল্পের যে সিম্বলস, থিমস বা আরো বিভিন্ন যে আলোচনাগুলো আছে সবকিছু কিন্তু আমাদের অ্যাপে অলরেডি কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে দেখতে পাবে। তো দেখো, আজকে শুরু করা যাক তাহলে। অ্যাবাউট দ্য অথর। আমরা অথর সম্পর্কে প্রথমেই জানলাম যে আমাদের লিও টলস্টয়, তার অ্যাকচুয়ালি নাম হচ্ছে লেভ। লেভ মানে হচ্ছে লিও টলস্টয়। এই রাশিয়ান রাইটার, একজন রাশিয়ান লেখক, ফিলোসফার অ্যান্ড সোশ্যাল থিঙ্কার। আমরা প্রথমে দেখলাম যে তিনি একজন ফিলোসফার ছিলেন, সোশ্যাল থিঙ্কার ছিলেন, ওয়াজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট অফ অল টাইম। তাকে একজন বিখ্যাত বা খুব নাম খ্যাতি সম্পন্ন একজন নভেলিস্ট হিসাবে, ঔপন্যাসিক হিসাবে তাই কিন্তু দেখা হয়, যে এরকমটা হয়তো আর কেউ নেই। হিজ মাস্টারপিসেস, তার বিখ্যাত কিছু লেখা বা যে লেখাগুলির জন্য তিনি বিখ্যাত, সেগুলো হলো ওয়ার অ্যান্ড পিস, অ্যান্না কারেনিনা 1877, ওয়ার অ্যান্ড পিস 1869, মানে সেই সময় এগুলো পাবলিশড হয়। আর সেলিব্রেটেড ফর দেয়ার সাইকোলজিক্যাল ডেপথ, মনস্তাত্ত্বিক গভীরতার জন্য এগুলো বিখ্যাত। মানুষের মনস্তাত্ত্বিক গভীরতা, যে সাইকোলজিটাকে কিভাবে রিফ্লেক্ট করা হয়েছে সেই গল্পে, সেগুলোর জন্য তিনি বিখ্যাত। হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি, একদম ঐতিহাসিক নির্ভুলতা। ঐতিহাসিক নির্ভুলতা, অ্যাকিউরেসি মানে হচ্ছে নির্ভুলতা। অ্যান্ড প্রোফাউন্ড ফিলোসফিক্যাল ইনসাইট, এবং যে আমাদের ফিলোসফিক্যাল ইনসাইট যে এত সুন্দরভাবে হাইলাইট হয়েছে তার গল্পের মধ্যে, সেই জন্য তিনি কিন্তু বিশালভাবে বিখ্যাত। টলস্টয় আর্লি ওয়ার্ক সাচ অ্যাজ চাইল্ডহুড, বয়হুড, ইয়ুথ অ্যান্ড সেভাস্টোপুল স্কেচেস রিফ্লেক্ট হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশন অফ ওয়ার। এই গল্পগুলির মাধ্যমে তার পার্সোনাল ব্যক্তিগত এক্সপিরিয়েন্স গুলো হাইলাইট করেছে। কিসে? অবজারভেশন অফ ওয়ার, যুদ্ধ পর্যবেক্ষণের, মানে তিনি যে যুদ্ধ দেখেছেন এবং যুদ্ধ থেকে মানুষ কি পায় সেই জিনিসটা যে তার এই লেখালেখিগুলোর মধ্যে দিয়ে কিন্তু তিনি হাইলাইট করেছেন খুব সুন্দরভাবে। হাউএভার হি লেটার আন্ডারওয়েন্ট এ স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, এবং তারপরে তার মধ্যে আধ্যাত্মিক পরিবর্তন দেখা যায়, এবং লিডিং টু হিজ অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম। প্যাসিফিজম মানে শান্তির বার্তা তিনি যে দিয়ে গেছেন, খ্রিস্টান অ্যানার্কিজম, নৈরাজ্যবাদ অ্যান্ড সিম্পল লিভিং, এবং সাধারণভাবে জীবনযাপনের ওপর তিনি বেশি করে ফোকাস করেছেন। অ্যাজ সিন ইন দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ। এই গল্পে কিন্তু সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে রিফ্লেক্ট হয়েছে। হিজ লেটার ফিকশন ইনক্লুডিং দ্য ডেথ অফ ইভান ইলিচ অ্যান্ড রেসারেকশন ক্রিটিক সোশ্যাল ইনজাস্টিস, সমাজে যে অনৈতিক বা যে এই যে বিচার মানুষ পায় না, সামাজিক অবিচারের উপরে এই লেখালেখিগুলো আছে, এগুলোর উপরে কিন্তু খুব সুন্দরভাবে তিনি ফোকাস করেছেন। মানে সামাজিক, অনৈতিক, এক্সিস্টেন্সিয়াল থিমস, আরো বিভিন্ন যে আমাদের সমাজে বাস করতে গিয়ে আমরা দেখে থাকি যে ন্যায় অন্যায় অনেক কিছু থাকে না, সেই জিনিসগুলোকে কিন্তু তার এই গল্পের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে হাইলাইট করেছে। এরপরে টলস্টয় আইডিয়া অফ নন ভায়োলেন্স ইনফ্লুয়েন্স লিডার্স লাইক মহাত্মা গান্ধী। তাহলে দেখো, মহাত্মা গান্ধীর কথা আমরা প্রথমে কিন্তু বলছিলাম, তারপরে দেখছি যে কি লিও টলস্টয় দ্বারা মহাত্মা গান্ধী ইনফ্লুয়েন্সড, অ্যান্ড মার্টিন লুথার কিং জুনিয়র। মার্টিন লুথার কিং জুনিয়র ডিরেক্টলি তার বক্তব্যের মধ্যে মহাত্মা গান্ধীর কথা বলেছেন, এবং মেন হচ্ছে
টলস্টয়। মানে টলস্টয়কে দেখেই তারা ইন্সপায়ার্ড হয়েছেন, মহাত্মা গান্ধী বলো আর মার্টিন লুথার কিং জুনিয়র বলা যাক, এরা সবাই কিন্তু লিও টলস্টয় লেখালেখি দ্বারা ইন্সপায়ার্ড। Despite conflicts with Russian Orthodox Church, his moral and literary legacy remains unparalleled in world literature. তাহলে এত রকম সমস্যা থাকা সত্ত্বেও তার যে লেখালেখিগুলো, নন ভায়োলেন্স লেখালেখিগুলো, যেতে রাশিয়ান অর্থোডক্স চার্চ এগুলোর কনফ্লিক্ট থাকা সত্ত্বেও কিন্তু তার লিটারি লেগাসি একদম অতুলনীয় থেকে গেছে এখনো পর্যন্ত। এরপরে তাহলে দেখো আমরা যে লিও টলস্টয় সম্পর্কে যেটুকুটা জানলাম, আমরা যদি ছোট্ট করে একটু বলতে যাই তাহলে মোট কথা হলো তিনি সবসময় কিন্তু মানুষের যে অবিচার, আমাদের সমাজে যে অবিচারটা হয়ে গেছে সেটাকে তিনি হাইলাইট করেছেন। এবং তিনি আরেকটা জিনিস যেটাকে বেশি করে তিনি হাইলাইট করেছেন সেটা হচ্ছে ইনজাস্টিস এবং আরেকটা হচ্ছে পিস, প্যাসিফিজম, শান্তিবাদ এবং শান্তি। সমাজে শান্তি থাকলে মানে যুদ্ধের মধ্যে দিয়ে আমরা কিছু পাই না, যেমনটা মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং এরাও বলে গিয়েছেন। তো সেই কথাগুলোই কিন্তু আমাদের লিও টলস্টয়ের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি। তারপরে অ্যাবাউট দ্য টেক্সট, আমাদের এই গল্প সম্পর্কে একটু আমরা জেনে নিব। 3 কোশ্চেন ইজ এ শর্ট স্টোরি, এটা হলো একটা ছোট গল্প বাই লিও টলস্টয়, ফার্স্ট পাবলিশড ইন 1885, প্রথমত এটাকে পাবলিশ করা হয় 1885-তে অ্যাজ এ পার্ট অফ হিজ কালেকশন হট মেন লিভ বাই অ্যানাদার কালেকশন। এটা তোমাদের কিন্তু আগে বললাম যে এই গল্পটা কিন্তু সেখানে পাবলিশড হয়েছে এই কালেকশনের মধ্যে। থ্রু দ্য টেল অফ এ জার, একজন রাজা বা রাজা ধীরাজের গল্পের মাধ্যমে, হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেল অ্যান্ড অ্যাকশন, যে কোন মানুষজনগুলো দরকারি, কোন কাজগুলো অত্যাধিক প্রয়োজনীয়, সেই জিনিসটার উপরে তিনি হাইলাইট করেছেন। টলস্টয় রিভিলস অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিজ অফ ম্যান, যে মানুষের কাজ, মানুষের কোন কাজটা সব থেকে প্রয়োজনীয় সেইটার উপর তিনি কিন্তু এই গল্পটা আমাদেরকে বলেছেন। দিস সিম্পল টেল ইজ লোডেড উইথ ডিপ থটস অন দ্য ওয়ে হিউম্যান বিং শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশন। এই ছোট্ট গল্পটার মাধ্যম দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কি বুঝিয়েছেন, যে মানুষজনকে কোন কাজগুলো কেমন ভাবে করতে হবে। The story reflects Tolstoy's philosophical and moral beliefs, particularly his ideas on wisdom। মানে এই গল্পটা টলস্টয়ের ফিলোসফিক্যাল আইডিয়াগুলোকে রিফ্লেক্ট করে, কি পার্টিকুলারলি হিজ আইডিয়া অন উইজডম, জ্ঞান, সময়, অ্যান্ড হিউম্যান রেসপন্সিবিলিটি, মানুষজনের কাজকর্ম, মানুষজনের দায়িত্ব। এই যে বললাম না, মানুষকে মানুষের পাশে থাকতে হবে, মানুষকে মানুষের সাহায্য করতে হবে, এই জিনিসটার উপরে তিনি কিন্তু ফোকাস করেছেন এবং বিশেষভাবে ফোকাস করেছেন মানুষের জ্ঞান এবং সময়ের উপর। আমাদেরকে সময়কে যে গুরুত্ব দিতে হবে কিংবা আমাদেরকে জ্ঞানকে যে গুরুত্ব দিতে হবে সেই জিনিসটা কিন্তু এই গল্পের মাধ্যম দিয়ে আমরা পাচ্ছি। এরপরে আমাদের মেন টেক্সট, এই মেন টেক্সটটা শুরু করব। এবার দেখো এখানে কিন্তু প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে তোমরা ধ্যান দিবে, যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো অবশ্যই দাগ দিয়ে রাখবে যেন তোমাদের পরীক্ষার সময় খুব ভালোভাবে মনে থেকে যায়। এবং এই রিলেটেড যা তোমাদের ওয়ার্ড মিনিং আছে, যা তোমাদের লাইন বাই লাইন মিনিং আছে, তোমরা কিন্তু আমাদের অ্যাপ থেকে পড়তে পারবে, কোনো রকম অসুবিধা হবে না, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো দেখো, ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার, হঠাৎ করে একটা রাজার একটা সময় গিয়ে মনে হচ্ছে, কি মনে হচ্ছে, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, আন্ডারলাইন করবে এটা, তো সে যদি সবসময় জানতো যে কোন কাজটা কোন সময় বা সঠিক সময় কি যে কোনো কাজ শুরু করার বা কোন কাজটা কোন সময় শুরু করতে হবে। তাহলে দেখো হঠাৎ করে রাজা বসে আছে, পায়ের উপর পা তুলে, পাশে থেকে দুজন হাওয়া করছে, রাজার সভাসদরা বসে আছে, হঠাৎ করে তার মনে হচ্ছে যে যদি সে জানতো রাইট টাইম টু বিগিন এভরিথিং, সবকিছু শুরু করার সঠিক সময়, ইফ হি নিউ, তারপর আরেকটা প্রশ্ন যাচ্ছে, দেখো 3টে প্রশ্ন রাজার মনে জাগবে। 3টে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো রাইট টাইম টু বিগিন এভরিথিং, সঠিক সময় সবকিছু শুরু করার বা যে কোনো কাজ করার সঠিক সময়টা কি। ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, তাহলে কোন মানুষজনদের কথাটা তাকে শুনতে হবে বা কোন মানুষজনের কথা সে নিবে, মানে রাজা কার কথা আগে শুনবে এই জিনিসটা। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কাকে ইগনোর করতে হবে, কাকে ইগনোর করে বেরিয়ে যেতে হবে। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এটা হচ্ছে তার থার্ড কোশ্চেন। যদি সে জানতো যে সব থেকে প্রয়োজনীয় কোন কাজটা, মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কোন কাজটা করা তার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয়, হি উড নেভার ফেল ইন এনিথিং, তাহলে সে কিন্তু কখনোই কোনো কিছুতে ব্যর্থ হতো না। হি মাইট আন্ডারটেক, যে
রাজা যেই কাজটাই আন্ডারটেক মানে যেই কাজটাই সে হাতে নিবে সেই কাজে সে কিন্তু ব্যর্থ হবে না। তাহলে রাজার মনে প্রথম প্রশ্ন কি হচ্ছে, রাইট টাইম, তাহলে প্রথমে হয়ে যাচ্ছে টাইম, তারপরে রাইট পিউপল, আর থার্ড কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, রাইট টাইম পিউপল আর ওয়ার্ক। রাজার মনে কিন্তু এই তিনটে প্রশ্ন আসছে, এই তিনটে জিনিসকে কিন্তু খুব ভালো করে মনে করে রাখতে হবে, কারণ এটি তোমাদের পরীক্ষায় যথেষ্ট। পরীক্ষার জন্য এইটুকুই যথেষ্ট মনে রাখা যে রাজার মনে কি কি প্রশ্ন ছিল এবং সে প্রশ্নের উত্তরগুলো রাজা কি করে পেল বা বাকিরা কি অ্যান্সার রাজাকে দিল। তাহলে টাইম, পিউপল আর ওয়ার্ক, এই তিনটে রাজার মনে প্রশ্ন, যে কোন সময়টা সব থেকে বেশি প্রয়োজনীয়, কোন মানুষজন সব থেকে বেশি প্রয়োজনীয়, আর কোন কাজটা রাজা যেন সব থেকে বেশি প্রয়োজনীয়। কেন রাজা জানবে? তাহলে রাজা কেন জানবে? হি উড নেভার ফেল। যদি এই তিনটা প্রশ্নের রাজার উত্তর জানা থাকতো তাহলে রাজা যেই কাজটাই হাতে নেক না কেন সেই কাজে কিন্তু রাজা ফেল করবে না। ব্যাস এইটুকুই হচ্ছে তোমাদের এই তিনটে লাইনের মানে। আর এই তিনটে লাইন থেকে কিন্তু তোমাদের পুরো গল্পটা তোমরা সাজিয়ে নিতে পারবে। দেখো এবার তারপরে কি বলছে, and this thought having offered to him, আর যখন এই ভাবনাটা, এই থট মানে হচ্ছে ভাবনা, এই ভাবনাটা যখন রাজার মাথায় এলো, he had it proclaim মানে ঘোষণা, রাজা এটা ঘোষণা করে দিল থ্রু আউট হিজ কিংডম, তার পুরো রাজ্যে, কিংডম মানে হচ্ছে রাজ্য, রাজার পুরো রাজ্যে এটা ঘোষণা করে দিল দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, সে খুব সুন্দর পুরস্কার দিবে টু এনিওয়ান, যে কাউকে, হু উড টিচ হিম, যে তাকে শিখিয়ে দিতে পারবে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কি, এন্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কোন মানুষজনগুলো সব থেকে বেশি প্রয়োজনীয়, and how he might know, এবং কিভাবে সে জানবে what was the most important thing to do, সব থেকে কিভাবে সে জানবে যে কোন কাজটা করা সব থেকে বেশি প্রয়োজনীয়। and দেখো রাজার মনে প্রশ্ন এলো এবং রাজা এই তিন লাইনের রাজার মনে প্রশ্ন এলো, এই তিন লাইনে কিন্তু তার প্রশ্নর উত্তর খোঁজার জন্য তার পুরো রাজ্যে কিন্তু ঘোষণা করিয়ে দেওয়া হলো, ঘোষণা করানো হলো যে যেই এই রাজার এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে রাজা খুব বড় সড়ো একটা রিওয়ার্ড দিবে, পুরস্কার দিবে। এন্ড লার্নেড মেন কেম টু দ্য স্যার, এবং স্বাভাবিকভাবে লোভী বা লার্নেড মানে হচ্ছে শিক্ষিত লোভী মানুষজনরা রাজার কাছে এলো সঙ্গে সঙ্গে। কি বলছে, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, এলো কিন্তু প্রত্যেকে উত্তর দিল আলাদা আলাদা। সবাই স্বাভাবিকভাবে এই উত্তরটা কিন্তু সবারটা একই হবে না। তোমরা যে পরীক্ষার অ্যান্সারটা লিখছো প্রত্যেকেরই অ্যান্সার কি লাইন বাই লাইন একই রকম হচ্ছে? সবাই আলাদা আলাদা রকম ভাবে ভাবছো, আলাদা আলাদা রকম ভাবে উত্তর লিখছো। তো সেই রকমই একই রকম ভাবে প্রত্যেকের অ্যান্সারটা কি ছিল, ডিফারেন্ট ছিল, প্রত্যেকের উত্তর কিন্তু আলাদা ছিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে কি বলছে, সাম সেড, কিছুজন বলল দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রথম প্রশ্নটা কি ছিল, সময়। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে অনেকে বলছে কি বলছে, টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানতে হলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে তৈরি করে রাখতে হবে আগে থেকে এই টেবিল মানে হচ্ছে রুটিন, আমরা যেই রুটিনটা তৈরি করি। তাহলে এই রুটিন সময় তালিকা, যেটা আমরা স্কুলে বা যে কোনো কোচিং এ দেখতে পাই যে একটা রুটিন থাকে, সেই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো হচ্ছে, টিফিন টাইম হচ্ছে। তো সেই রকমই তাহলে মানুষকে যদি সঠিক সময় জানতে হয় আগে থেকে রুটিন তৈরি করতে হবে, কিসে, দিন, মাস, বছর, ডেজ, মান্থস, ইয়ার, এই তিনটে জিনিসের রুটিন তৈরি করতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেই রুটিন অনুযায়ী একই রকম ভাবে বাঁচতে হবে, মানে সেই রুটিন ফলো করেই তাকে বাঁচতে হবে, তাছাড়া আগে থেকে সঠিক সময় নির্ধারণ করা সম্ভব নয়। অনলি দাস সেড দে কুড, এবং বলছে এইভাবে দে কুড, অনলি দাস সেড দে কুড এভরিথিং বি ডান অ্যাজ ইটস প্রপার টাইম, এবং এইভাবেই বলছে, এবং অনলি দাস এইভাবে সেড দে তারা বলল, কুড এভরিথিং বি ডান, প্রত্যেকটা জিনিস করা যেতে পারে at its proper time, তার সঠিক সময়ে। তাহলে কিছুজন এসে উত্তর দিল যে
রুটিন তৈরি করতে হবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে প্রথম কিছুজন বললো রুটিন তৈরি করতে হবে। নেক্সট কি বলছে, আদার্স ডিক্লেয়ার্ড, আরো কিছুজন এসছে, একা তো একজন আসেনি, অনেক লোকজন আসবে, পুরো রাজ্য থেকে লোকজন আসবে। আদার্স ডিক্লেয়ার্ড, বাকিরা বলছে কি, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম, বলছে এটা অসম্ভব সঠিক সময় নির্ধারণ করা আগে থেকে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় নির্ধারণ করা আগে থেকে অসম্ভব, বাট দ্যাট নট লেটিং অনসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইমস। তো কিন্তু যে মানুষজনকে তার ফাঁকা সময়ে অলস ভাবে বসে থাকলে চলবে না, অন শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। তাহলে কি করতে হবে, ফাঁকা সময় আমি বসে আছি পায়ের উপর পা তুলে, রাজা হাওয়া খাচ্ছে, সেটা করলে কিন্তু করা যাবে না। তাহলে কি করতে হবে, সব সময় যখন যেটাই ঘটছে সেই কাজে মত্ত হতে হবে, এন্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, প্রত্যেকটা কাজ করতে হবে এবং তারপরে করতে হবে সেটা যেটা সব থেকে বেশি প্রয়োজনীয়। আদার্স সেকেন্ড, বাকিরা আবার বলছে সেড দ্যাট, বললো কি বলছে, হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, রাজা যতই মনোযোগ সহকারে সে কাজগুলো করুক না কেন যেটা ঘটছে, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, একটা মানুষের পক্ষে এটা ইম্পসিবল, অসম্ভব, এটা আগে থেকে ঠিক করে রাখা, টু ডিসাইড মানে ঠিক করে রাখা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোন কাজটা আমি এখন করব, কোন কাজটা রাতে করব, এই জিনিসটা ডিসাইড করা আগে থেকে অসম্ভব, বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন। তাহলে কিছুজন বলছে রুটিন তৈরি করতে হবে, প্রথম কিছুজন বললো, দ্বিতীয় কিছুজন বলছে যে রাজার যা ঘটছে প্রত্যেকটা জিনিস দেখতে হবে, তারপরে রাজাকে দেখতে হবে যে কোন কাজটা বেশি প্রয়োজনীয়। আবার কিছুজন বলছে কাউন্সিল রাখতে হবে, মানে একটা সদস্য বা একটা দল তৈরি করে রাখতে হবে, সভাসদ তৈরি করে রাখতে হবে, যেখানে সব জ্ঞানী গুণী ব্যক্তিরা থাকবে, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, এবং তারাই রাজাকে ঠিক করে দিবে কোন কাজটা কোন সময় করতে হবে। মানে এখন তোমার হাত কেটে গেছে কিংবা মাথায় যন্ত্রণা হচ্ছে, রাজার এখন কি করতে হবে সেটা রাজা সভাসদদেরকে জানাবে, রাজার হাত কেটে আছে, হাত দিয়ে রক্ত পড়ছে, এবং সভাসদদেরকে জানানো হবে, সভাসদরা আলোচনা করার পর রাজাকে জানাবে যে কখন সেই হাতের ব্যান্ডেজটা করতে হবে। এটা কি সম্ভব? কোনো সময় সম্ভব নয়। তাহলে দেখো, বাট দেন এগেইন আদার্স সেড দেয়ার ওয়্যার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল। হ্যাঁ, যেটা তোমাকে বলছিলাম। তারপরে আবার কিজন বলছে যে কিছু জিনিস আছে যেগুলো সভাসদদের সামনে রেখে তাদের প্রস্তাব নেওয়ার মতো সময় থাকবে না, মানে যেগুলো হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন, এমার্জেন্সি, রাজার রাজ্যকে কেউ আক্রমণ করে দিয়েছে, তাহলে রাজা কি করবে, পায়ের উপর পা তুলে বসে থাকবে? সেটা কি সম্ভব? অসম্ভব সেটা। তো বলছে যে দেয়ার ওয়্যার সাম থিংস হুইচ কুড নট ওয়েট, যেটা অপেক্ষা করতে পারবে না। কুড নট ওয়েট মানে হচ্ছে এমার্জেন্সি কিছু একটা হয়ে গেছে যেটা সভাসদদের সামনে উপস্থাপন করা সম্ভব নয়, বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, এবং সেটা সম্পর্কে সঙ্গে সঙ্গে রাজাকে ডিসাইড করতে হবে, সঙ্গে সঙ্গে রাজাকে ঠিক করতে হবে whether to undertake them or not, সেই কাজটা রাজা তখন করবে কি করবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোরহ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, বলছে কিন্তু সেইটা করতে হলে রাজাকে আগে থেকে জেনে রাখতে হবে কি ঘটতে চলেছে, রাজাকে আগে থেকে জেনে রাখতে হবে কি ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিসিয়ানস, তাহলে কে উত্তর দিচ্ছে কি, তাহলে এটা একমাত্র করতে পারবে ম্যাজিসিয়ান, যারা জাদুকর তারাই শুধুমাত্র করতে পারবে, হু নো দ্যাট, তারাই এটা কিন্তু আগে থেকে জানতে পারবে। এন্ড দেয়ারফর, এবং তাই, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানতে হলে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিসিয়ানস, তাহলে রাজাকে ম্যাজিসিয়ানস তাহলে এবার রাখতে হবে। কিছুজন বলছে একদল লোকজন, কিছুজন বলছে রুটিন, কিছুজন বলছে কিছু ম্যাজিসিয়ান রাখতে হবে। তাহলে দেখো যত লোক তত মত, তাই কি না? তো তাই জন্য এবার রাজা কি বলছে, ইকুয়ালি ভ্যারিয়াস ওয়্যার দ্য অ্যানসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরও রাজা একই রকম ভাবে অনেকগুলো পেল, মানে কারা ইম্পর্টেন্ট মানুষ। সাম সেড দ্য পিপল দ্যাট আর মোস্ট নিডেড, কিছুজন বললো যে রাজার সব থেকে প্রয়োজনীয় মানুষজন যা হলো ওয়্যার হিজ কাউন্সিলার্স, কারা? রাজার সভাসদরাই হচ্ছে রাজার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় মানুষজন। আদার্স দ্য প্রিস্ট, আবার কিছুজন বলছে যে না, সভাসদ নয়, সেই পণ্ডিত পুরোহিতেরা।
আদার্স দ্য ডক্টরস, আবার কিছু বলছে যে না, ডাক্তাররা হচ্ছে রাজার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয়। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স, আবার কিছু বলছে কি ওয়ারিয়ার্স, কারা? যোদ্ধারা। ওয়ার দ্য মোস্ট নেসেসারি, যোদ্ধারাই হচ্ছে রাজার জন্য সব থেকে দরকারি। তাহলে তোমরাই বলো দেখি কোনটা সব থেকে বেশি প্রয়োজনীয়? প্রত্যেকজনই রাজার জন্য কিন্তু প্রয়োজনীয়। একটা রাজ্য চালাতে হলে শুধু কি তাদের সভাসদদেরকে নিয়ে রাজ্য চালানো সম্ভব না, শুধুমাত্র পুরোহিতদেরকে দিয়ে রাজ্য চালানো সম্ভব না, শুধু ডাক্তারকে দিয়ে রাজ্য চালানো সম্ভব না, শুধু যোদ্ধাদেরকে নিয়ে রাজ্য চালানো সম্ভব। আমাদের বাঁচতে হলে আমাদের যেমন প্রকৃতিতে ছোট থেকে বড় সব ধরনের জীব প্রয়োজন, সেই রকমই একটা রাজ্য চালাতে হলে সেই রাজ্যে সব ধরনের লোক প্রয়োজন। আমরা সবাই কিন্তু একই রকম ভাবে সব কাজ করতে পারি না, তো আমাদের প্রয়োজন প্রত্যেককে যেন ঠিকঠাক ভাবে চলে। আমাদের যেমন 5টা আঙুল সমান নয়, আমরা এই আঙুল দিয়ে যে কাজটা করতে পারবো ঠিক মতো, এই আঙুল দিয়ে কিন্তু আমরা সেটা পারবো না। তো তাই বলে আমরা এই আঙুলকে বাদ দিয়ে শুধু এই আঙুলকে প্রায়োরিটি দিলে বা এই আঙুলটাকে প্রায়োরিটি দিলে তো চলবে না। আমাদের প্রত্যেকটা বডি পার্টের একই রকম ইম্পর্টেন্স আছে, তাই না? আমাদের দেখো যেমন এই ভুরুগুলো, এই ভুরুটা আমাদের কি কোনো এরকম ভাবে কোনো কাজে লাগে? এটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারি? করতে পারি না। এই চুল দিয়ে আমরা কোনো কাজ করতে পারি? করতে পারি না। কিন্তু এই চুলটা কেন প্রয়োজন? চুলটা সেই জন্যই প্রয়োজন আমাদের মানানের জন্য, বা এই ভুরুটা আমাদের মুখের মানানের জন্য প্রয়োজন, তাই না? তো সেই রকমই আমাদের যেমন দেহের প্রত্যেকটা অঙ্গই আমাদের প্রয়োজন, বা আমাদের সমাজে প্রত্যেক রকমের প্রাণী উদ্ভিদ সবকিছুই প্রয়োজন, সেই রকমই একটা রাজ্য চালানোর জন্য সব লোক প্রয়োজন। কোনো একজন ব্যক্তিকে দিয়ে পুরো রাজ্য চালানো কিন্তু সম্ভব নয়। এবং সেই উত্তরটাই কিন্তু এরা দিচ্ছে যে প্রত্যেকেই বলছে নিজের নিজের দিক থেকে যে এরা বেশি প্রয়োজন, ওরা বেশি প্রয়োজন, বা এরা থাকলে রাজার এরাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানুষ। রাজাকে এখন যদি কোনোজন কেউ বলে যে কাউন্সিলার্সরাই প্রয়োজন, যদি কোনো একজন ওইখানকার পুরোহিতের কিছু হয়ে যায়, তাহলে রাজা কি চুপ করে বসে থাকবে? ওদেরকে কোনো সাহায্য করবে না? সেটা কি হয়? সম্ভব নয়। তাহলে রাজা কি একটাতে সহমত হবে? তোমাদের কি মনে হচ্ছে বলো? তো দেখো, টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে, as to what was the most important occupation, কোন কাজটা রাজার সব থেকে বেশি প্রয়োজনীয়? some replied that the most important thing in the world was science, আবার কিজন বলছে পৃথিবীর মধ্যে সব থেকে প্রয়োজনীয় কাজ হলো বিজ্ঞান, বা বৈজ্ঞানিক মানুষজন বা বিজ্ঞানের ক্রিয়াকলাপ হচ্ছে সব থেকে বেশি প্রয়োজনীয়। others said it was skill in warfare, আবার কিজন বলছে যে যুদ্ধক্ষেত্রের যে স্কিলটা, যুদ্ধক্ষেত্রে যে অভিজ্ঞতা বা যুদ্ধক্ষেত্রে নামার যে কৌশলটা, সেটাই হচ্ছে সব থেকে বেশি প্রয়োজনীয়। এন্ড আদার্স এগেন, আবার অনেকে কবি বললো দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, আমরা ধর্ম পালন যদি ঠিকঠাক ভাবে করি তাহলেই হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় কাজ। তাহলে দেখো, আবার প্রথম প্রশ্নে যেরকম আমরা অনেকগুলো উত্তর পেয়েছি, দ্বিতীয় প্রশ্নেরও অনেকগুলো উত্তর পেলাম, তৃতীয় প্রশ্নেরও অনেকগুলো উত্তর আমরা কিন্তু পাচ্ছি। অল অ্যান্সার্স বিং ডিফারেন্ট, যেহেতু প্রত্যেকটা উত্তরই আলাদা আলাদা ছিল, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, তাহলে জার কিন্তু কারোর সঙ্গে সহমত হলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং তাই জন্য রাজা কিন্তু কাউকে কোন রকম উপহার দিল না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোশ্চেন, কিন্তু এখনো রাজার ইচ্ছে ছিল যে সঠিক উত্তরটা তাকে পেতে হবে। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তখন সে একজন হারমিট মানে হচ্ছে সন্ন্যাসী। যখন রাজা প্রত্যেকটা উত্তর আলাদা আলাদা ফেললো, কিন্তু রাজার মন এখনো শান্তি হয়নি, কারণ এত রকমের উত্তরে রাজা কোন উত্তরটাকে নিবে সঠিক হিসাবে। তাই জন্য রাজা মনে করলো, কি মনে করছে এবার, হি ডিসাইড, সে ঠিক করলো টু কনসাল্ট এ হারমিট, একটা সন্ন্যাসীর সঙ্গে এই প্রশ্নের উত্তরের জন্য যাবে, বা সন্ন্যাসীর কাছে রাজা এখন সেই উত্তরটা খুঁজতে যাবে। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, এবং সন্ন্যাসীর তার জ্ঞানের জন্যই কিন্তু বিখ্যাত। সন্ন্যাসীর জ্ঞানের জন্যই সন্ন্যাসী কিন্তু বিশালভাবে বিখ্যাত। দ্য হারমিট লিভড ইন এ উড, এবং সেই সন্ন্যাসী কোথায় বাস করতো? উড মানে হচ্ছে জঙ্গল। সেই সন্ন্যাসী কোথায় বাস করতো? জঙ্গলের মধ্যে। হুইচ হি নেভার কুইটেড, যেখানে থাকা সে কখনোই কিন্তু ছাড়েনি। অ্যান্ড হি রিসিভড নান, এবং কারোর সঙ্গে সাক্ষাৎ করতো না, বাট কমন ফোক, শুধুমাত্র সাধারণ মানুষজন। ফোক মানে মানুষজন।
সাধারণ মানুষজন ছাড়া রাজা কিন্তু কারোর সঙ্গে সাক্ষাৎ করতো না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, তাই রাজা স্বাভাবিক বা সাধারণ জামা পোশাক পরে নিল। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং হারমিটের ঘর বা কুড়ে ঘর পৌঁছানোর আগে ডিসমাউন্টেড মানে হচ্ছে নেমে পড়া, নেমে পড়লো ফ্রম হিজ হর্স, কোথা থেকে, তার ঘোড়া থেকে। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার বডিগার্ডদেরকে পিছিয়ে রেখে ওয়েন্ট অন অ্যালন, একাই সে চলে গেল। কোথায় যাচ্ছে রাজা তাহলে এখন? হারমিটের কাছে, জঙ্গলের মধ্যে। এবং জঙ্গলের যাওয়ার আগে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো দেখো, যেহেতু রাজা উত্তরগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পেয়েছে, তার জন্য রাজা কিন্তু সন্তুষ্ট হয়নি, এবং সন্তুষ্ট না হওয়ার দরুন সে কিন্তু একজন সন্ন্যাসীর কাছে তার উত্তরের খোঁজে যাবে, এবং উত্তরের খোঁজে যাবে যে সন্ন্যাসীর কাছে। সে সন্ন্যাসী কিন্তু বিশালভাবে বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত? বিশালভাবে বিখ্যাত তার জ্ঞানের জন্য। এবং সন্ন্যাসী শুধুমাত্র সাধারণ মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করে, এইটুকুটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে সন্ন্যাসী তার জ্ঞানের জন্য বিখ্যাত, এবং সেই সন্ন্যাসী থাকে উড, এখানে কিন্তু এস যুক্ত থাকলে সেটা কিন্তু উডস হয়ে যাচ্ছে। তোমাদেরকে মনে রাখতে হবে হি লিভড ইন দ্য উড, জঙ্গলের মধ্যে বাস করত, এবং সে কিন্তু সেই জায়গাটা কখনো ছাড়েনি, এবং সে শুধুমাত্র সেখানে সাধারণ মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করতো। তাই জন্য রাজা কি হিসাবে পোশাক পরলো? রাজা একদম সাধারণ, রাজা নিজের পোশাক নয়, রাজার যেরকম ধরনের পোশাক পরে থাকে সেই ধরনের পোশাক নয়, কিন্তু সাধারণ পোশাক পরে গেল। এবং সেখানে হারমিট মানে সেই হারমিটের ওইখানে পৌঁছানোর আগে, সন্ন্যাসীর ওইখানে পৌঁছানোর আগে তার ঘোড়া থেকে নেমে পড়লো, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নেমে পড়লো, এবং তার বডিগার্ডদেরকে সেই ঘোড়ার সঙ্গে সেইখানে রেখে দিয়ে নিজেই একা গেল। কারণ কি? কারণ হারমিট শুধুমাত্র সাধারণ মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করে। তাহলে when the Tsar approached, the hermit was digging the ground in front of his hut, যখন সেখানে রাজা পৌঁছালো, অ্যাপ্রোচড মানে সেই জায়গাতে যখন পৌঁছালো, the hermit was digging মানে খনন করা। রাজা তখন সন্ন্যাসী তখন খনন করেছিল কি? গ্রাউন্ড, মাটি খুঁড়ছিল ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুড়ে ঘরের সামনে। সিইং দ্য জার, রাজাকে আসতে দেখে, হি গ্রিটেড হিম, তাকে ওয়েলকাম করলো, যে আসুন বসুন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তারপরে যেমন আমাদের বাড়িতে যদি কোনো রকম কোনো অতিথি আছে, তাহলে আমরা বলি না আসুন বসুন, বা হঠাৎ কারোর সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, তুমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছো, তো বাড়ির ভিতরে যেরকম করে ডাকো, সেই রকমই সেখানে সন্ন্যাসী নিজের কাজ করছিল, মাটি খুঁড়ছিল, এবং সেই সময় যখন রাজাকে দেখতে পেলো, সে কিন্তু তাকে গ্রিট করলো, চেনে না জানে না, অথচ তাকে গ্রিট করছে। দেখো, ভেবে দেখো সে সন্ন্যাসী তাহলে কত উদার মনের মানুষ, তাই না? তাকে আসুন বলে বা কিছু একটা বলে তাকে গ্রিট করলো, ওয়েলকাম করলো তার রুমে, তার কুড়ে ঘরের ওইখানে, এবং তার কাজ কিন্তু সে চালিয়ে গেল, তার সঙ্গে কিন্তু গল্পে মত্ত হলো না। The hermit was frail and weak, হারমিটটি ছিল কেমন? একদম ফ্রেল, খুব রুক্ষ সূক্ষ্ম, একদম শুকিয়ে গেছে, পাতলা সাতলা, and weak, খুব দুর্বল। and each time he struck his spade, যতবারই সে তার কোদল দিয়ে মাটির উপর ভর দিচ্ছে, ইনটু দ্য গ্রাউন্ড, মাটির উপর আঘাত করছে, and turned a little earth, হালকা একটু মাটি সরিয়ে নিচ্ছে, he breathed heavily, সে জোর একটা দীর্ঘশ্বাস নিচ্ছে, কারণ সে খুব বয়স্ক হয়ে গেছে, সে এতটা জ্ঞানী মানুষ, সেখানে সে একাই বাস করছে এবং বয়স্ক হয়েছে যথেষ্ট। তো সে যতবারই সেখানে মাটির উপর আঘাত করছে, হালকা করে একটু মাটি সরাচ্ছে, এবং সে কিন্তু সেইখানে একটা দীর্ঘশ্বাস নিচ্ছে। এই জিনিসটা কিন্তু রাজা সেখানে গিয়ে দেখতে পেল। এবং তারপরে কি হচ্ছে? দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, রাজা তার কাছে সঙ্গে সঙ্গে চলে গেল, এবং রাজাকে যেহেতু গ্রিট করলো, আরো রাজা কিন্তু তার কাছে গিয়ে বসলো, অ্যান্ড সেড, এবং তারপরে বলছে, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, হে ওয়াইজ হারমিট মানে জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন, 3টে প্রশ্নের উত্তর জানার জন্য আপনার কাছে আমি এসেছি। তো কি বলছে? হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, আমি কিভাবে এই সঠিক সময়ে সঠিক কাজটা করতে শিখতে পারবো? হু আর দ্য পিপল আই মোস্ট নিড, আমার কোন মানুষজনগুলো সব থেকে বেশি প্রয়োজনীয়? অ্যান্ড টু হুম শুড আই, এবং কাদেরকে আমি দেয়ারফর তাই জন্য পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, বাকিদের থেকে বেশি
অ্যাটেনশন দিব, বাকিদের থেকে বেশি ইম্পর্টেন্স দিব আমি কোন মানুষজনগুলোকে, মানে কোন মানুষজনগুলো আমার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয়, ও অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স, কোন কাজগুলো আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, কোন কাজটা আমার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় এবং আমার সব থেকে আগে সেই কাজগুলো করা দরকার। তাহলে দেখো তোমরা প্রথমে আমরা জানলাম, তোমাকে প্রথমে বললাম যে রাজা 3টে প্রশ্ন তার মাথায় এসেছে এবং সেই 3টে প্রশ্ন কি কি, টাইম, পিপল আর ওয়ার্ক, TPW, এই 3টা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে কোন মানুষ কোন সময়টা তার জন্য, কোন সময় কোন কাজটা করবে, কোন মানুষজনগুলো রাজার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং কোন কাজটা রাজার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং রাজাকে সঙ্গে সঙ্গে সেই কাজটা করতে হবে। দ্য হারমিট লিসেন টু দ্য জার, এবং হারমিট সেই রাজার কথা খুব ভালোভাবে শুনলো, বাট অ্যান্সার নাথিং, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দিল না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং, সে তার হাতকে মাটি দিয়ে হোক, হাতে একটু কিছু লাগিয়ে দিয়ে হোক, আবার তার কোদালটাকে খুব ভালোভাবে ধরলো এবং তারপরে রিকমেন্সড, আবার শুরু করলো ডিগিং, তার মাটি খনন করা। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, তখন বলছে কি আপনি অনেক টায়ার্ড হয়ে গিয়েছেন। রাজা একে বলছে, মানে কি হচ্ছে, একটু মাখন লাগাচ্ছে যে তার উত্তরটা যেন তাড়াতাড়ি করে দেয়, যে আপনি অনেক খাসতে গিয়েছেন, আসুন বসুন বসুন, লেট মি টেক দ্য স্পেড, আমাকে এই কোদালটি দিন, অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল, একটু কাজ করতে দিন, ফর ইউ, আপনার জন্য দিন, আমাকে দিন, আমাকে দিন এবং আপনি একটু আরাম করুন। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, কিন্তু হারমিট কিছুই তাকে না বলে তাকে ধন্যবাদ জানালো অ্যান্ড গিভিং দ্য স্পেড টু জার, এবং তারপরে রাজাকে কিন্তু তার কোদালটাকে ধরিয়ে দিল। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, সে বসে পড়লো সেখানে মাটির উপর। হোয়েন হি হ্যাড ডাগ টু বেড, যখন দুটো বেড মানে সেখানে হয়তো কোনো কিছু চাষ করা হবে এবং একটা মাপ করে রাখা আছে, সেই মাপ অনুযায়ী দুটো বেড কেটে দিল। দুটো বেড মানে দুটো জায়গায় মাটিটা খনন করা হলো। দ্য জার স্টপ, রাজা থেমে পড়লো অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, এবং তারপরে আবার তার প্রশ্নগুলো করলো। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, কিন্তু সেই সন্ন্যাসীটাকে কোন রকম উত্তর দিল না। বাট রোজ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, দাঁড়িয়ে পড়লো হারমিট। দ্বিতীয়বার যখন হারমিটকে রাজা প্রশ্ন করছে, এটাও জায়গাটা মনে রাখতে হবে যে রাজা দ্বিতীয়বার দুটো জায়গা খনন করেছে, দুটো জায়গার মাটি খনন করেছে এবং তারপর থেমেছে, তারপর আবার তাকে প্রশ্ন করেছে যে দ্য হারমিট যখন প্রশ্ন করেছে তখন সেই সন্ন্যাসী সেখানে দাঁড়িয়ে পড়লো, বাট রোজ দাঁড়িয়ে পড়লো অ্যান্ড স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তার হাতটা এগিয়ে দিল ফর দ্য স্পেড, সেই কোদালটার জন্য হাতটি এগিয়ে দিল অ্যান্ড সেড, তারপরে বলছে নাও রেস্ট এ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, এবার তুমি একটু আরাম করো এবং আমাকে দাও, আমি কাজগুলো করি। তো এই অবধি আজকে তোমাদের পড়া থাকলো, আমাদের বাকি আলোচনা নেক্সট ক্লাসে আমরা করব। তো আজকে যে জিনিসগুলো আমরা দেখতে পেলাম, প্রথমত রাজার মনে 3টে প্রশ্ন আসছে। কি প্রশ্ন? কোন সময়টা বেশি দরকারি বা কোন সময় কোন কাজটা করতে হবে, তারপর কোন মানুষজনগুলো তার জন্য বেশি দরকারি এবং কোন কাজটা সব থেকে বেশি আগে করতে হবে। এই 3টে প্রশ্ন আসায় রাজা পুরো রাজ্যে তার ঘোষণা করে দিচ্ছে। ঘোষণা করে দেওয়ার পরে বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর দিচ্ছে। রাজা কারো উত্তরে সহমত না হয়ে সন্ন্যাসীর কাছে আসছে, সন্ন্যাসীর কাছে এসে সন্ন্যাসী রাজাকে ওয়েলকাম করছে, দিয়ে তারপরে রাজা সন্ন্যাসীর কাছে এসে সন্ন্যাসীকে জানাচ্ছে যে আমি আপনার কাছে এসেছিলাম আমার 3টে প্রশ্নের উত্তরের জন্য, কিন্তু আমি আপনার কাছে এসেছিলাম এই 3টে প্রশ্নের উত্তরের জন্য। এবং রাজা সন্ন্যাসীর কাছে প্রশ্ন করার পরেও সন্ন্যাসী কোনো রকম উত্তর না দেওয়ায় রাজা সন্ন্যাসীকে একটু বসতে বলে, বসুন আমি আপনার জন্য কাজগুলো করি। এবং কি কাজ? সন্ন্যাসী কি কাজ করছিল? সন্ন্যাসী সেখানে মাটি খনন করছিল এবং সেই কাজটা রাজা নিজের হাতে নেই। যখন তার দুটো বেড মানে দুটো জায়গার মাটি খোঁড়া হয়ে গেছে, তখন রাজা আবার তার প্রশ্ন করে, কিন্তু সন্ন্যাসী কোনো রকম উত্তর দেয় না। প্রথমবারে যেমন উত্তর দেয়নি, দ্বিতীয়বারে উত্তর দেয়নি, কিন্তু দ্বিতীয়বারে সন্ন্যাসী এর আগে বসেছিল, বসে থেকে উঠে গিয়ে তার কাছে সেই স্পেডটা চাইলো, কোদালটা চাইলো, দাও তুমি এবার রেস্ট করো। রাজাকে বলছে তুমি এবার রেস্ট করো, আমি এবার আমার কাজটা করি। তো এই অবধি থাকলো তোমাদের ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।